মার্কেট তো তেমনভাবে এগোচ্ছে না, কখনো উঠছে পড়ছে, সামান্য মুভ করছে, অথচ এই একেবারে স্ল্যাগিশ একটা মুভমেন্টের মধ্যে দাঁড়িয়ে থেকে এমন এমন কয়েকটা কোম্পানি রয়ে গেছে যে কোম্পানিগুলো কিন্তু এখনও আমাদের ভাগ্যকে পুরো পাল্টে দিতে পারে। একদম সত্যি ঘটনা, এর মধ্যে কোথাও কোনো জল নেই, একদম ম্যাথমেটিক্যালি প্রুভড। এমন কিছু কোম্পানি রয়েছে, এমন কিছু স্টক আছে যেগুলোতে সঠিকভাবে যদি চিনে বুঝে নেওয়া যায় তাহলে কিন্তু আমরা একটা সময় আমরা কিন্তু বিরাট রিটার্ন পেতে পারি। আজকে যে কথাটা বলছি তার পেছনে দাঁড়িয়ে রয়েছে একটা বোর্ড এবং সেখানে কিছু আঁকিবুকি। এই আঁকিবুকিগুলো যদি সঠিকভাবে কেউ ধরতে পারে তাহলে কেল্লা ফতে, একদম কেল্লা ফতে। সত্যি কথা বলতে গেলে 600% বেশি, 630% বেশি কিন্তু প্রফিটেবিলিটি জাম্প করেছে একটা কোম্পানি কিন্তু নতুন কোনো কোম্পানি না, হঠাৎ করে এলো চমক দিল তা কিন্তু নয়। কোম্পানিটা অনেক দিনের কোম্পানি, 1999 সালে কোম্পানিটা স্থাপিত হয়েছে। সেখান থেকে কোম্পানিটা কনস্ট্যান্টলি আস্তে আস্তে মুভ করে চলেছে। 7000%-এর বেশি রিটার্ন দিয়ে দিয়েছে, 7000%-এর বেশি। যদি কেউ ইনভেস্ট করতে পারতো 7000% রিটার্ন তার কাছে একদম ধরা দিয়ে দিত। এই যে কোম্পানিটার কথা বলছি, এটা এমন কোম্পানি যে কোম্পানি ঠিকঠাক মতো অ্যানালিসিস করা যায় কোম্পানি কিন্তু দারুণ জায়গায় দাঁড়াতে পারে। এই যে 630% রিটার্ন দিয়েছে, কোম্পানির বিজনেসটা কী সেটা একটুখানি বুঝতে হবে। কোম্পানি বিজনেসটা বোঝার পরে ফান্ডামেন্টালটা আমরা দেখে নেব। কেন কোম্পানি এতখানি প্রফিট দিতে পারলো তার পিছনে কারণটা জানবো। এই কারণগুলো যদি আপনারা জানেন না, আমি শুধু এই কোম্পানির কথা নিয়ে বলছি না, এমন কোনো কোম্পানি লুকিয়ে রয়েছে হঠাৎ করে সেই কোম্পানিতে আপনারা ইনভেস্ট করে ফেলতে পারেন এবং সেই কোম্পানিটাকে যদি জেনে বুঝে ঠিক মতো ইনভেস্ট করতে পারেন 5 বছর কি 7 বছর আপনাকে সময় দিতে হবে, এর মধ্যেই আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন। এবং 7 বছরে একটা টাকা যদি ব্যাংকে রাখেন কিংবা আপনি খেটে খুঁটে আপনি মাসে কত টাকা ইনকাম করেন, 10,000, 15,000, 20,000। কিন্তু এমন যদি হয়, এমন একটা কোম্পানিতে আপনি ইনভেস্ট করলেন যেখানে আপনি 1 ফোঁটাও পরিশ্রম করতে হলো না, আপনাকে 1 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করে রাখলেন, 5 বছর পরে গিয়ে আপনি অবাক হয়ে গেলেন সেই কোম্পানিটা আপনাকে 700 গুণ রিটার্ন দিয়ে দিল, আপনাকে 10 গুণ রিটার্ন, 20 গুণ রিটার্ন দিয়ে দিল। মানে আপনার 1 লক্ষ টাকা 10 লক্ষ টাকা 15, 20, 25 লক্ষ টাকায় পরিণত হয়ে গেল। এটা কিন্তু কোনো গল্প কথা না। এই যে কোম্পানিটা 7000% রিটার্ন দিয়ে বসে আছে আপনাকে 7000%, তার মানে সেই কোম্পানিটা ক্ষেত্রে 70 গুণ অ্যাটলিস্ট বেড়েছে। আপনার 1 লক্ষ টাকাটা 70 লক্ষ টাকায় পরিণত করে দিয়েছে একদিনে। আমি যদি 70 লক্ষ বাদও দিই, অন্তত 50 লক্ষে আপনাকে দিয়ে দিয়েছে, কারণ আপনি অনেকটু পরে জেনেছেন। তাহলে কীভাবে আমরা জানছি? আমরা জানছি ফান্ডামেন্টালটা, স্ট্রং ফান্ডামেন্টাল যদি আপনার জানার ব্যাপার থাকে, টেকনিক্যালি আপনি যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি সেই জায়গাগুলো ঠিক ধরতে পারবেন এবং একটা সময় আপনি এখান থেকে একটা বড় অঙ্কের রিটার্ন নিয়ে বেরিয়ে যেতে পারবেন। তো আজকের এই ইন্টারেস্টিং ঘটনাগুলো যদি বলি, আমি একটা কোম্পানির কথা বলছি। কোম্পানির বিজনেস হচ্ছে প্যাকেজিংয়ের উপর কাজ করে। খুব ছোট্ট করে বললাম প্যাকেজিং, একটু বড় করে যদি বলি, প্যাকেজিং কোনো ফিল্মস প্যাকেজিং করা কিংবা এর সঙ্গে কোনো ফ্লেক্সিবল প্যাকেজিং করা কিংবা অ্যাসেপটিক লিকুইড প্যাকেজিং আছে, কেমিক্যালস প্যাকেজিং আছে, এছাড়া হচ্ছে হলোগ্রাফি প্রিন্টিংয়ের কাজ করা, এছাড়া হচ্ছে প্রিন্টিং সিলিন্ডার্স কিছু রয়েছে, ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট রয়েছে। আলটিমেটলি কোম্পানি কিন্তু ছোট্ট প্যাকেজিং নয়, প্যাকেজিংয়ের অনেকটা ওপরে রয়েছে। কোম্পানির এই যে প্যাকেজিং বিজনেস যেটা ছড়িয়ে রয়েছে, বিরাট বড় ব্যাপ্তি নিয়ে রয়েছে, সেই বিজনেসটাই আলটিমেটলি কোম্পানি কিন্তু চেঞ্জ করে দিচ্ছে। কোম্পানি কিন্তু আজকে 600% দিয়েছে, নতুন কিছু না। কোম্পানি উত্তরোত্তর বিরাটভাবে এগোচ্ছে। এবারই প্রশ্ন আসবে যে প্যাকেজিং বিজনেস করে কোম্পানিটা, বুঝলাম কোম্পানিটা ফিল্ম প্যাকেজিংয়ের উপরে সবচেয়ে বেশি প্রফিটেবিলিটি আনছে, বুঝতে পারলাম। এছাড়া কেমিক্যাল কিছু প্রোডাক্ট রয়েছে, যেরকম ধরনের অ্যাসেপটিক লিকুইড প্যাকেজিং, তার উপরে কোম্পানিটা রয়েছে। হলোগ্রাফি প্রিন্টিং সিলিন্ডার্স কিছু রয়েছে, তার উপরে কাজ করছে। ঠিকঠাক কোম্পানি বেসিক্যালি পিইটি বা পেট অথবা প্যাকেজিং ফিল্ম, প্রিন্টিং, ল্যামিনেশন, পাউচ প্যাকেজিং, অ্যাসেপটিক প্যাকেজিং, মেশিনারি অথবা ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত কিছুর ওপরে কিন্তু কাজ করছে। কোম্পানিটার নাম কি? ইউফ্লেক্স। ইউফ্লেক্স হচ্ছে এমন একটা কোম্পানি যে কোম্পানিটার রিটার্ন কিন্তু আজ নয়, বহু দিন ধরে আমাদেরকে দুরন্ত রিটার্ন দিয়ে আসছে, কিন্তু আমাদের চোখের বাইরে দাঁড়িয়ে রয়েছে। এক এক সময় যখন বিরাট বড় রিটার্নগুলো চোখের সামনে চলে আসে তখনই আমরা ঝাঁপিয়ে পড়ি, হ্যাঁ দেখি। তার আগে কিন্তু কোম্পানিটা অনেকের লোকচক্ষুর অন্তরায় রয়েছে। কোম্পানি যদি বিগত 1-1.5 বছর ধরে রিটার্ন খুব বেশি কিছু নেই, কিন্তু যদি লং রান দেখি দেখব রিটার্ন ভালো রয়েছে। বিগত 1-1.5 বছর ধরে কোম্পানিটা কিন্তু তেমনভাবে রিটার্ন দিচ্ছে না। বিগত 6 মাসের মধ্যে কোম্পানি প্রফিটেবিলিটি অনেকটা বেড়েছে।
এর পেছনে যে কারণগুলো রয়েছে, তার পেছনে কারণটা কী রয়েছে সেটা এবারে বলবো। তার সঙ্গে সঙ্গে ফান্ডামেন্টাল বলবো, রিস্ক কী রয়েছে সেটা বলবো, ফিউচার কী রয়েছে সেটা বলবো। সমস্ত কিছু একটা নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখে পুরো অজস্র লাইক কমেন্টে মুক্ত করে আমাকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। শুরু করা যায়। দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই ইয়োর সেল রেকমেন্ডেশন। বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ or your advisor. Past period cannot guarantee future performance. Come to the most interesting point. First of all, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এত প্রফিট হলো কেন। এই পার্টিকুলার কোম্পানিটার সব থেকে বড় যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে কোম্পানি কিন্তু শুধু ইন্ডিয়া না, সারা বিশ্বব্যাপী বিজনেস করে চলেছে। নাম্বার ওয়ান, রেভিনিউর থেকে এবিটা দিয়ে অনেক গুণ বেড়েছে। শুনতে সাংকেতিক শব্দটা লাগছে, কিন্তু ব্যাপারটা খুব ইজি। মানে আমার রেভিনিউ হচ্ছে এক সাইড, আরেক দিকে আমার প্রফিট আসছে। এবিটার দিকে ধরে নাও প্রফিট মোটামুটি। আমার যে সেলস হচ্ছে তার ইম্প্যাক্ট ডাইরেক্টলি যদি প্রফিটে পড়ে এবং সেটা যদি জেনারেট করতে পারে প্রফিট, এবং এবিটা যদি আমার রেভিনিউ থেকে বেশি হয়, তার মানে বুঝতে হবে কোম্পানিটা হাইলি সাকসেসফুল। 1 টাকা আমার যখন রেভিনিউ আসে তার তুলনায় প্রফিট যখন 2 টাকা হয়ে যাচ্ছে, মানে আমি এখানে বিরাট জাম্প করছে। মানে আমি এক্স্যাক্ট যদি বলি, রেভিনিউ 3,921 কোটি থেকে 5,397 কোটিতে কিন্তু পৌঁছে যাচ্ছে। এই যে এত বড় জাম্প হচ্ছে, এটার মোটামুটি রেভিনিউ গ্রোথ বললে 38% বোঝায়। কিন্তু আমি যদি বলি এবিটা কোথায় গেছে, এবিটা মানে তুমি ধরে নাও প্রফিট। বারংবার বলছি এবিটা নিয়ে পরে এক সময় বলবো। এই মুহূর্তে 479 কোটি যেটা ছিল সেখান থেকে বেড়ে গিয়ে 920 কোটিতে পৌঁছেছে, অর্থাৎ 92% জাম্প করেছে। কি করে হলো, কিভাবে হলো, বিগত 1 বছরে কোথায় গেল, এইগুলো নিয়ে পরে বলবো। শুধু প্রথম মোদ্দা ঘটনা এটা, রেভিনিউর থেকে এবিটা দিয়ে ছাপিয়ে গেছে, অর্থাৎ এটা হচ্ছে সব। সেকেন্ড হচ্ছে ওভারসিজ বিজনেস, ব্যবসা বা ওভারসিজ বিজনেসটা কিন্তু ক্রমাগত বড় হয়ে চলছে। এটা একটা বিরাট বড় ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা বিজনেসের ক্ষেত্রে যখন বাইরের অর্ডারগুলো আসে, স্পেশালি একটা অর্ডারের কথা বলবো, ইজিপ্টের একটা বড় অর্ডার এসছে, পরে বলছি, একটা দুরন্ত অর্ডার যেটা একটা স্পেসিফিকভাবে দারুণ জায়গা লাগিয়েছে। ম্যানেজমেন্ট থেকে আমি যদি এখানে বলি ওভারসিজ বিজনেসের ব্যাপারে, যেখানে খুব বুলিশ তারা রয়েছে, তারা বলছে ভবিষ্যতে ইউফ্লেক্সের বিজনেস কিন্তু ওভারসিজ থেকে বড়, প্রায় 90% বেশি রেভিনিউ ওদের বাইরে থেকে আসছে। এইটা কিন্তু একটা বড় ব্যাপার। অর্থাৎ ইউফ্লেক্স লোকাল ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি যেমন রয়েছে, কাস্টমার দিচ্ছে, ডোমেস্টিক ডিমান্ড, তেমনিভাবে ইন্টারন্যাশনালি প্রচুরভাবে সেল করে প্রফিটেবিলিটি খুব ভালো ঘরে। 3 নম্বর পয়েন্টের দিকে যাব, প্রোডাক্ট মিক্স। এই যে বলছি না প্রোডাক্ট মিক্স, এটাই হচ্ছে ম্যানেজমেন্টের স্পেশালিটি। বারংবার যে কথাটা আমি বলেছি, যে কথাটা বিজয় কেডে স্যার বলেছে, এমন একটা কোম্পানিকে বাঁচো যে কোম্পানিটা মার্কেট ক্যাপ ছোট্ট, সেই কোম্পানির ম্যানেজমেন্ট যারা থাকছে তারা হচ্ছে সুপার, এবং সেই কোম্পানির পোটেনশিয়ালিটি অনেক বড় থাকবে। তাহলে কিন্তু সেই কোম্পানি তোমাকে ভবিষ্যতে গিয়ে একটা বিরাট বড় মাপের রিটার্ন দেখানোর ক্ষমতা রাখছে। আমি যে কথাটা বলতে চলেছি, এরা কী করছে, শুধু প্যাকেজিংয়ের উপরে এরা কিন্তু স্থির নেই। এরা একাধিক বিষয়, কেমিক্যাল নিয়ে, ফিল্ম কেমিক্যালের উপরে, অ্যাস্থেটিক যে সমস্ত কাজগুলো তার উপরে, মানে আমি যদি বলতে পারি এই যে ভ্যালু অ্যাডেড প্যাকেজিং যেগুলো, সেগুলো এরা তৈরি করছে এবং তার উপরে বিভিন্ন প্রোডাক্টগুলো তৈরি করে দিচ্ছে। খুব সংক্ষেপে যদি বলি, এই যে ফ্লেক্সিবিলিটি বা লিকুইড প্যাকেজিং বিজনেস, ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, কমোডিটি প্যাকেজিং লিস্ট, এগুলো অনেক বড় মাপের আনার ফলে দেশে বিদেশে এদের কিন্তু প্রচুর ডিমান্ড। ভলিউম খুব বেশি না বাড়লেও প্রফিটেবিলিটি এখানে কিন্তু ভালো মাত্রায় বেড়েছে। তো এটাকে একটা বড় জায়গা। প্যাকেজিংয়ের তো স্যার অনেক বড় বড় কোম্পানি রয়েছে, মোল্টেক প্যাকেজিং তো অনেক বড় জায়গা রয়েছে, তাও কেন এখানে আমরা এঁকে নিচ্ছি? তার উত্তরটা আমি এবারে খুব সংক্ষেপে দিচ্ছি, বোঝার চেষ্টা করো। মোল্টেক প্যাকেজিং হচ্ছে হার্ড কোর প্যাকেজিং লেভেলে কাজ করছে, এবং সেই হিসেবে প্যাকেজিংগুলো যেরকম সাবানের প্যাকেজিং, ফুড প্রোডাক্টের প্যাকেজিং, কোনো অর্ডারের প্যাকেজিং, অনলাইন প্যাকেজিং, এগুলোর উপর কাজ করছে। এরা কিন্তু ডাইভার্সিফাই প্রোডাক্ট মিক্স করিয়েছে। ডাইভার্সিফাই বলতে বিভিন্ন কেমিক্যাল যে সমস্ত প্যাকেজিংগুলো, লিকুইড প্যাকেজিংগুলো, অ্যাসেটিক প্যাকেজিংগুলো বা অ্যাসেপটিক প্যাকেজিং মডিউলগুলো, সেগুলোর উপরে কাজ করছে। এইগুলো আলটিমেটলি এদেরকে কিন্তু ডিফারেন্সিয়েশন করে দিচ্ছে। তাহলে এটা বোঝা গেল। মোল্টেক প্যাকেজিংয়ের সঙ্গে যদি কম্পেয়ার করি, সেখানে রেভিনিউ গ্রোথ 24% রয়েছে, এবিটা রয়েছে 19%, প্রফিটেবিলিটি রয়েছে 14%, মানে এই অবস্থা। সেখানে ইউফ্লেক্সের এবিটা দিয়ে হচ্ছে 90%-এর ওপরে, প্যাট হচ্ছে 630%। বুঝতেই পারছো 58 কোটি কোথায় রয়েছে, সেখান থেকে 423 কোটিতে পৌঁছে গেছে এটা। তো এইগুলো আলটিমেটলি কিন্তু মার্জিন এক্সপ্যানশন করছে এবং প্রফিটেবিলিটি ডাইরেক্টলি একটা হিট করছে। সো ইউফ্লেক্সের এই কারণে আমরা বলবো যে কম্প্রোমাইজ বা কম্প্যারিজনের জায়গাটাই থাকছে না। তাহলে এইবারে পরের কোশ্চেন এখানে আসছে, এই যে 630% রিটার্ন প্রফিট হয়েছে, এটা কি সাস্টেইনেবল?
এখানেই সবচেয়ে বড় প্রশ্ন আসছে যে এটা কি আগামী দিনেও কন্টিনিউ হয়ে চলবে? নো। 600% রিটার্ন তোমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে ঠিক, কিন্তু ফিউচারে যে সবসময় 630% রিটার্ন দিয়ে যাবে এমন কোনো কথা নেই। পরের বারে আপনাকে 6%ও প্রফিট দেখাতে পারে, 60% দেখাতে পারে, 100% প্রফিটও দেখাতে পারে। এগুলো হচ্ছে স্মল ক্যাপ কোম্পানিগুলোর এটাই বিশেষত্ব। কোনো কোয়ার্টারে 630 দিয়েছে বলেই প্রতি কোয়ার্টারে দেবে, প্রতি ইয়ারে দেবে এমন কোনো মানে নেই। তাহলে বোঝা গেল এটা। সুতরাং বাড়তে পারে বা কমতে পারে, যে কোনো কিছু হতে পারে। এবারে আসবো ফিউচারের দিকে। ফিউচারের দিকে যাওয়ার আগে আমি ফান্ডামেন্টালি একটুখানি বোঝাতে হবে। ফান্ডামেন্টালি আমাকে একটুখানি বোঝানোর জন্য আমি একটু হেল্প নিচ্ছি প্রথম ঘটনার দিকে, সেটা হচ্ছে মার্কেট ক্যাপ 4400 কোটি স্মল ক্যাপ এই কোম্পানিটার। স্পেশালি কোম্পানির পির দিকে নজর দিতে বলছি। এই যে প্রাইস টু আর্নিং অফ এ পার্টিকুলার কোম্পানি, এই পিটা কী জিনিস, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কী জিনিস, পিজি কী জিনিস, এফসিএফ কী জিনিস, নেট সেফ কী জিনিস, এই সবগুলো কিন্তু মাত্র 59 টাকায় মেম্বারশিপ প্রতি মাসে সেখানে দেখতে পারো। কনস্ট্যান্টলি অ্যাড করে চলেছে নতুন নতুন বিষয়, যেরকম এবিটা ডি নিয়ে পরে বলবো। এবিটা ডি, শুধু এবিটা ডি দিয়ে একটা কোম্পানিকে কীভাবে ট্র্যাক করতে পারবে। এছাড়া আরও কয়েকটা গুরুত্বপূর্ণ প্যারামিটার আছে যেগুলো আমি ভবিষ্যতে বলবো, যেগুলো জানতে পারলে তুমি আস্তে আস্তে সমৃদ্ধ হয়ে উঠবে এবং এই ধরনের কোম্পানিগুলোতে তুমি ট্র্যাক করতে পারবে। তো এবার আসছি সেকেন্ড পোর্শনের দিকে। মাঝখানে একটা কথা বলার দরকার, স্যার আপনি যে বলছেন আপনি নিজে কতটা সাকসেসফুল। অফকোর্স আমি সাকসেসফুল, কারণ হচ্ছে এক একটা স্টক আমাকে রিটার্ন দিয়ে গেছে 1000%, এবং আমার সঙ্গে অনেকের সঙ্গে মিল এখানে হয় না, কারণ তারা রিটার্ন প্রফিট পেলেই তারা বুক করে দেয়। আমি সেগুলোকে ফেলে রেখে দিয়েছি, কারণ 1000% আমার অপটিমাম নয়। আমার অপটিমাম আরেকটু বেশি, আমি 7000%-এ পৌঁছতে চাইছি, সেটা আমার অপটিমাম। আমার 1000 চলবে না। হয়তো 1000টা কমে গিয়ে এমন কোম্পানি আছে আমাকে 10% মাত্র চলে গেছে, কিন্তু তবুও আমি রেখেছি কোনো না কোনো দিন আবার সে কোম্পানি 7000-এ চলে আসবে। আমি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কি 7%, হঠাৎ 7.03 দেখে চমকে যাওয়ার কারণ নেই, কারণ বেশ কয়েকটা কারণের কথা বলবো। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড তখনই একটা জায়গায় ধরা যায় যখন সে কোম্পানিটা একটা লং টার্ম ধরে একটা বিরাট প্রফিট দেখিয়ে যায়। কিন্তু কখনো কোম্পানি যদি আলটিমেটলি সেখানে পৌঁছতে না পারে, অর্থাৎ একটা ফ্ল্যাকচুয়েট করে, কখনো বাড়ছে কখনো কমছে, সেক্ষেত্রে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডকে কিন্তু ইম্প্যাক্ট ফেলে দেয়। ফলে কোনো এক সময় কোম্পানি যখন আমাদেরকে বিরাট রিটার্ন দিচ্ছে সেটা ট্রু, কিন্তু তার মানে এই নয় যে কোম্পানির ক্ষেত্রে এর প্রফিটেবিলিটি ভালো জায়গা দেখাবে। তাই রিটার্ন অন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয় দুটোর কোনোটাই ভালো নয় এই মুহূর্তে। সেলস গ্রোথ বিগত 5 বছর ধরে 11% মতো আমাদের সেলস দিয়ে আসছে। কিন্তু এখানে আমি নেগেটিভ কয়েকটা পয়েন্টের দিকে যাওয়ার আগে এই মুহূর্তে আমি দুটো পয়েন্ট বলবো। সেটা হচ্ছে সেলস গ্রোথ কত সাংঘাতিকভাবে বেড়েছে, 3900 থেকে 5366 কোটিতে চলে গেছে, বিরাট। তার পিছনে কারণ কি আমি তারপরে বলবো ভবিষ্যতের দিকে যখন বলছি। এখানে 58 কোটি টাকা যে প্রফিট ছিল সেটা এক বছরের মধ্যে প্রায় 10 গুণ না হলেও 423 কোটিতে পৌঁছাচ্ছে 58 কোটি থেকে। বুঝতে পারছে যাচ্ছে 600 মানে 6 টাইমসের বেশি, 7 গুণ বেড়ে গেছে। তাহলে এইগুলো হলো পজিটিভ। এবং প্রোমোটারের সংখ্যা কত রয়েছে? 44.58 হচ্ছে প্রোমোটারের সংখ্যা, এবং এরা এটাকে কন্টিনিউয়াস ধরে রেখেছে বিগত 5 বছর ধরে। দেখলাম সেম রেখে দিয়েছি, কিছু কি চেঞ্জ করেনি, কমায়নি। সেকেন্ড ওয়ান, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার তারা অল্প পরিমাণে কিনেছে, ডোমেস্টিক তারাও অল্প পরিমাণে কিনেছে, আর রিটেলাররা কিছু পরিমাণ স্লাইটলি তারা সেল করেছে, তবুও তাদের 44%-এর বেশি কিন্তু এখনও তারা হোল্ড করছে। বেশ, তাহলে এবারে আসছে স্যার নেগেটিভ পয়েন্টটা কোথায়? আচ্ছা, নেগেটিভ পয়েন্ট কিছু বলার আগে ভবিষ্যৎটা আগে আমি বলে নিই। সবচেয়ে বড় ইন্টারেস্টিং জায়গাতে যাব, সেটা হচ্ছে কোম্পানিটার এখন এই মুহূর্তে ফিউচার কি রয়েছে। প্রথম ঘটনা যদি বলি, সেটা হচ্ছে ইজিপ্টের একটা বড় অর্ডার, ইজিপ্ট অ্যাসেপ্টিভ প্যাকেজ। ইজিপ্ট অ্যাসেপ্টিভ প্যাকেজই এদেরকে একটা পিভট পয়েন্ট বা একটা ট্রিগার করা, একটা যাকে বলে না 180 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া, মানে ব্যাপারটাকে আমি বলবো যদি একটা এমন ট্রিগার যেখানে 12 বিলিয়ন প্যাকেজের একটা অর্ডার দেওয়া আছে, এবং সেই 12 বিলিয়ন প্যাক প্রতি বছরে তোমাকে সাপ্লাই করতে হবে। এইটাই এদেরকে একটা জায়গা তৈরি করছে। ম্যানেজমেন্ট এটাকে বলছে যে নেক্সট হাফ ইয়ারলিতে আমাদের বেটার মানে অপারেশনাল লেভেল জায়গায় যাবে, যেটা আমাদের রেভিনিউটা আরও বাড়িয়ে দেবে বলে মনে করে নেওয়া হচ্ছে। এটা একটা পজিটিভ। সেকেন্ড, আমি এটার ঘটনা কি বললাম, এটাকে আমি বললাম সেটা হচ্ছে ইজিপ্টের এই ঘটনার কথা বললাম। এছাড়া আরেকটা কোম্পানির ব্যাপারে রয়েছে, সেটা হচ্ছে মেক্সিকোতেও একটা কাজ ওরা চলছে, WPP প্যাকেজের ওপরে এরা কিন্তু কাজ করছে। এই WPP প্যাকেজের যে ডিমান্ড, এটা কিন্তু
পেট ফুড প্যাকেজ হিসেবে কাজে লাগানো হয়, এটা কিন্তু বড় জায়গায় যাচ্ছে। তৃতীয়ত, রিসাইক্লিং ফেসিলিটি নয়ডাতে এরা একটা তৈরি করেছে, যেটা আলটিমেটলি যে ফ্লেক্সিবল যে ওয়েস্ট রিসাইক্লিং যে রয়েছে সে ব্যাপারটা ক্যাপাসিটিটা আরও বাড়াচ্ছে। এই জিনিসগুলোকে পজিটিভ ব্যাপার তৈরি করছে। এছাড়া ম্যানেজমেন্ট ভবিষ্যতের কথা নিয়ে যেটা বলছে সেটা বলছে আমরা প্রায় 30 থেকে 35%, 30-35% আমরা কিন্তু ম্যানেজমেন্ট গাইডেন্স বলছে আমরা গ্রোথটাকে বাড়াতে চাইছি, এবং টপ লাইন বলছি সেলস গ্রোথ এটা আমাদের 30 থেকে 35 বাড়বে, এবং এবিটেড গ্রোথ সেটাও প্রায় 15 থেকে 18% বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী বছরগুলোতে। এটা কোনো গ্যারান্টি নয়, কিন্তু ম্যানেজমেন্ট থেকে এই ধরনের কনফিডেন্স দেখিয়েছে। তো এইটা তো বুঝে গেলাম, এবার আসছি রিস্কটা কোথায় কোথায় দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, রিস্কের জায়গাটা। প্রথম রিস্ক হচ্ছে সেটা হচ্ছে র মেটেরিয়াল প্রাইস। র মেটেরিয়াল প্রাইস যতই ফ্ল্যাকচুয়েট করবে তত কিন্তু কোম্পানিটার দাম বাড়বে কমবে, দাম কমলে সেলস বেশি হবে, সেলস বেশি হলে প্রফিটেবিলিটি হবে, দাম বাড়লে সেল কমে যাবে, প্রফিটটা কমে যাবে। এইটার উপরে দাঁড়িয়ে রয়েছে ব্যাপার। সুতরাং র মেটেরিয়াল প্রাইস যেরকম হবে সেই অনুযায়ী কিন্তু এদের প্রফিটেবিলিটি দাঁড়িয়ে রয়েছে, তাহলে র মেটেরিয়ালের উপর ডিপেন্ডেন্ট। নাম্বার 2 যদি বলি, সেকেন্ড হচ্ছে কমোডিটি নেচার। কোনো কমোডিটির ক্ষেত্রে এই মুহূর্তে পার্টিকুলারলি যদি এই যে ফিল্ম স্প্রেড মানে প্রচুর ডিমান্ডটা যদি কমে যায়, আলটিমেটলি তার ইম্প্যাক্ট কিন্তু প্রফিটেবিলিটির মধ্যে পড়বে। 3 নাম্বার হচ্ছে এর কিন্তু কিছু পরিমাণে ঋণের পরিমাণ কিছু রয়েছে, যেটা কিনা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে মনে করে নেওয়া হচ্ছে। যেটা দেখতে পাওয়া যাচ্ছে ডেট টু ইকুইটি রেশিও রয়েছে 1.25, যেটা কিন্তু একটু হাই বলে এই মুহূর্তে মনে করে নেওয়া হচ্ছে। তো এইগুলো হচ্ছে মেইন ব্যাপার। নেক্সট ওয়ান বলবো ক্যাপেক্স এক্সিকিউশন। ক্যাপিটাল এক্সপেন্ডিচার পরিমাণ বাড়ানো হচ্ছে ঠিকই, কিন্তু সেটার ইম্প্যাক্ট যতক্ষণ পর্যন্ত প্রফিটেবিলিটিতে পড়ছে ততক্ষণ আমরা কিন্তু এখান থেকে খুব বেশি লাভ পাবো না। তাহলে এইগুলো হচ্ছে ব্যাপার। 5 নাম্বার হচ্ছে ওভারসিজ বা জিওপলিটিক্যাল রিস্ক যদি বাড়ে, তাহলে এই যে ইজিপ্টের সঙ্গে যে কন্ট্রাক্টটা হয়ে রয়েছে বা মেক্সিকোর সঙ্গে যে WPB ব্যাগসের যে কন্ট্রাক্টটা হয়েছে, এইগুলো ডিলে হবে, প্রফিট পাওয়াটা দেরি হয়ে যাবে। তো এইগুলো সব প্রবলেম দাঁড়াবে। এছাড়া যেরকম রুপি কস্ট একটা ব্যাপার রয়েছে, রুপি কস্ট ডেপ্রিসিয়েশন আলটিমেটলি বা ফ্রেট কস্ট ট্যারিফ এগুলোর ওপরে কিন্তু কোম্পানিটা দাঁড়িয়ে রয়েছে। তাহলে এখন যে কথাটা আমি বলতে পারি সেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। এখানে কয়েকটা পয়েন্টকে আমি কিন্তু হাইলাইট করার চেষ্টা করছি। প্রথম হচ্ছে অ্যাজ এ ফান্ডামেন্টাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে প্রাইস টু আর্নিং গ্রোথ রেশিও সেটা দেখাচ্ছে কিন্তু -0.37। এটাকে কিন্তু একটু নজর দিতে বলবো। এটা কিন্তু ইন্ডিকেট করছে আমাদেরকে নেগেটিভিটি, অর্থাৎ প্রফিটেবিলিটি এত রয়েছে ঠিক, কিন্তু লং টার্ম প্রফিটেবিলিটির মধ্যে একটা প্রবলেম দেখা যাচ্ছে, এটা কোশ্চেন চিহ্ন। সেকেন্ড, তুমি লক্ষ্য করো একটা এফসিএফকে কিন্তু এই -2450 কোটি বলেছি, 2450 ক্রোর্স এফসিএফ মাইনাস হয়ে গেছে, এটা একটা নেগেটিভ। আর তার থেকে বেশি নেট সিএফটা সেটা -81 ক্রোর হয়েছে, সেটা বেশি। আচ্ছা, এই এফসিএফ ব্যাপারটা কি বোঝা গেছে? আমি যেটা বলতে চলেছি ফ্রি ক্যাশ ফ্লো। ফ্রি ক্যাশ ফ্লো যখন নেগেটিভ কোন সময় হয়? এই ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ দেখে আমরা কিভাবে ধরতে পারি যে কোম্পানিতে অবস্থাটা নেগেটিভ হচ্ছে, কতটা নেগেটিভ হচ্ছে, মানে যার ইম্প্যাক্টটা কোথায় গিয়ে পড়ছে, ঠিক এক্স্যাক্ট কী কী কারণের জন্য এফসিএফ এবং নেট সিএফ দুটোর মধ্যে গুরুত্ব যদি দেই, তাহলে নেট সিএফকে আমরা বেশি গুরুত্ব দেবো। এফসিএফ মাইনাস হতেই পারে কোনো সময় স্পেশালি, কিন্তু নেট সিএফ সবসময় প্লাস থাকা উচিত। যদি কখনো নেট সিএফ মাইনাস হয়ে যায় অথচ প্রফিটেবিলিটি তো ভালো দেখায়, তার মানে বুঝতে হবে হয় কোম্পানির ক্ষেত্রে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বিরাটভাবে বাড়ছে, অথবা কোম্পানির এক্সপেন্স লেভেলটা এমন জায়গায় যাচ্ছে যেটা কিনা রেভিনিউ গ্রোথকে বাড়ালেও আলটিমেটলি ক্যাশ জেনারেট করতে ব্যর্থ হচ্ছে। যদি কোনো কোম্পানির ক্ষেত্রে ক্যাশ জেনারেট করতে ব্যর্থ হয়, তাহলে সেই কোম্পানিটা কিন্তু লং টার্মে গিয়ে একটা নেগেটিভ ডিজাস্টার তৈরি করতে পারে। তাহলে কোম্পানির একটা দুরন্ত কোম্পানির রিটার্ন দিচ্ছে 7000% এটা ম্যাক্সিমাম দিয়েছে, বিগত 1 বছরে ফ্ল্যাট হয়ে গেছে। সেই অবস্থায় একটা বিশাল মাপের 630% জাম্প করলো, 58 কোটি থেকে 423 কোটিতে কোম্পানিটা পৌঁছিয়ে দিল। কিন্তু তা সত্ত্বেও কোম্পানির কয়েকটা প্যারামিটার আমাকে চিন্তায় ফেলছে। যদি সেই 3টে প্যারামিটারকে ঠিকঠাক কোম্পানি করে ফেলতে পারে, আশা রাখছি আমি পিইজিটা খুব শিগগিরই চেঞ্জ হবে, কারণ এর ইম্প্যাক্টটা যখন এখানে গিয়ে পড়বে তখন এটা কিন্তু প্লাস হয়ে যাবে। কিন্তু নেট সিএফটা কেন মাইনাস হলো সেই প্রশ্নটা কিন্তু রেখে গেলাম। তোমাদের কারোর কাছে এই কোম্পানিটা রয়েছে কিনা, ইউফ্লেক্স কেনার কথা ভাবছো কিনা? যদি কেনার কথা না ভেবে থাকো, তোমার ক্ষেত্রে কি মনে হচ্ছে কোম্পানিগুলোর মধ্যে থেকে যে কোন পয়েন্টটাকে নেগেটিভ মনে হচ্ছে?
প্রচুর পজিটিভের মধ্যে 2-3টে মাত্র পয়েন্ট নেগেটিভ। এই সেই নেগেটিভ পয়েন্টগুলোকে কি তুমি মানে ওভারলুক করাটা ঠিক হবে না ঠিক হবে না, এটাকে জানাতে ভুলো না।